নমস্কার, পোস্ট এডে আপনাদের সবাইকে স্বাগত। শুরু করছি আজকের বিশেষ অনুষ্ঠান পোস্ট এডিট। আপনাদের সঙ্গে রয়েছি আমি সুপ্রিয়। আজ সারা দিন যে খবরের দিকে আমাদের নজর ছিল অবশ্যই বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষের বিয়ে। খুব স্বাভাবিকভাবে সারাদিন সেই খবর নিয়ে আমরা সবাই সম্প্রচার করেছি, কিন্তু তার মধ্যেও যে খবর আমাদের আজকে আলোচনার টেবিলে নিয়ে এসছে তা হচ্ছে মুর্শিদাবাদের হিংসা বিধ্বস্ত অঞ্চলের মানুষদের কি অবস্থা। মালদায় যারা শরণার্থী হিসাবে আশ্রয় শিবিরে রয়েছেন, কতটা কঠিন, কতটা যন্ত্রণা, কতটা হাহাকারের মধ্যে দিয়ে তাদের দিন কাটছে, সেই ছবি আমরা তুলে ধরার চেষ্টা করেছি। আর তাদের খবর নেওয়ার জন্য কেন্দ্রের জোড়া কমিশন অর্থাৎ জাতীয় মানবাধিকার কমিশন, জাতীয় মহিলা কমিশন আজ পৌঁছে গিয়েছিল মালদায়, মুর্শিদাবাদে। পৌঁছে গিয়েছিলেন রাজ্যের রাজ্যপাল সিভি আনন্দ বোসও। যদিও গতকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনুরোধ করেছিলেন যে এই মুহূর্তে পরিবেশ শান্ত রয়েছে, রাজ্যপালকে অনুরোধ করব তিনি যেন সেখানে না যান, কিন্তু সেই অনুরোধ উড়িয়ে দিয়ে রাজ্যপাল আজ সকাল ট্রেনে পৌঁছে গিয়েছিলেন মালদায়। এবং সেখানে পৌঁছানোর পর যে ছবি আমাদের সামনে উঠে এসেছে, আমরা দেখতে পাচ্ছিলাম যে কতটা অসহায় সেখানকার শরণার্থী হিসাবে আশ্রয়ে থাকা মানুষজন। এবং সেই ক্ষোভ, বিক্ষোভ ফুটে উঠেছে রাজ্যপালের সামনে, যে তাদের সেই আত্মীয়র কথা তারা বলার চেষ্টা করছিলেন। এবং কেন সেখানে সংবাদ মাধ্যমকে ঢুকতে দেওয়া হচ্ছে না তা নিয়েও একটা বচসা বা বিক্ষোভ আমরা দেখতে পেয়েছি। খুব পরিষ্কার তারা বলছেন, আমরা অনেকটা বন্দি দশার মতন অবস্থায় রয়েছি, বাইরে আত্মীয় স্বজনদের সঙ্গে কথা বলতে পর্যন্ত আমরা পাচ্ছি না। কেন এত লুকোচুরি প্রশাসনের আমি জানি না। অবভিয়াসলি আজকের এই মুর্শিদাবাদের হিংসা কেন হলো, কারা করলো, এর পিছনে কারা দায়ী তা নিয়ে অবশ্যই তদন্ত একটা হচ্ছে, সিট গঠন হয়েছে, পুলিশ প্রশাসন দায়িত্বে রয়েছেন, কোর্টের ইন্টারভেনশন হয়েছে, কেন্দ্রীয় বাহিনী রয়েছে, করবেন। কিন্তু মুর্শিদাবাদে আজ সুতি, ধুলিয়ান, শামশেরগঞ্জ হয়তো কিছুটা শান্ত, কিন্তু সেখানকার মানুষরা সত্যিই কি শান্তিতে আছেন? আমরা চেষ্টা করব সেটাই জানার। বা মালদার বৈষ্ণবনগরে যে হাই স্কুলে তারা দিনরাত কাটাচ্ছেন যন্ত্রণা নিয়ে, তাদেরই বা কী অবস্থা, আমরাও সে চেষ্টা করব জানার যে ঠিক কী অবস্থায় আছেন। যদিও গোটা বিষয়ের মধ্যে ষড়যন্ত্র তত্ত্ব খাড়া করছেন শাসক দল, যে বড় প্লট তৈরি করা হচ্ছে, সে কারণেই কেন্দ্রের সমস্ত কমিশন, রাজ্যপাল চলে যাচ্ছেন সেই সব বিধ্বস্ত এলাকায়। আমরা আলোচনা শুরু করবো, তার আগে আজকের টকিং পয়েন্ট আমরা শুরুতেই রাখবো। আজকের টকিং পয়েন্ট কি বলে দিই। ঘর ছাড়াদের কাছে রাজ্যপাল, পুলিশে ক্ষুব্ধ শরণার্থীরা, সামনে থেকে দেখলেন বোস, আক্রান্তদের সঙ্গে কথা, রাজ্যের ভূমিকায় অসন্তোষ। কেন ধৈর্য হারাচ্ছেন শরণার্থীরা, কি দেখলো দুই জাতীয় কমিশন, প্রশাসনের শান্তি প্রক্রিয়া কি শুধুই খাতায় কলমে? আজকে এটাই আমাদের টকিং পয়েন্ট। আলোচনা শুরু করব, তার আগে আলাপ করে দেবো আমাদের সঙ্গে যারা অতিথি রয়েছেন। শুরুতেই আমি আলাপ করে দেবো, আমার ডান দিকে রয়েছেন বিজেপির মুখপাত্র জ্যোতি চ্যাটার্জি। জ্যোতি, আপনাকে স্বাগত। আমার বাদিকে রয়েছেন টিএমসির তরফ থেকে সমর্থক ভাস্কর সিনহা রায়। ভাস্করদা, আপনাকে স্বাগত। বাইরে থেকে রয়েছেন সিপিআইএমের মুখপাত্র নেতা পারভেজ রহমান। পারভেজদা, আপনাকেও স্বাগত। আমার সঙ্গে রয়েছেন প্রাক্তন পুলিশ কর্তা অনিল রায়। অনিলদা, আপনাকেও স্বাগত। তো আমি যে বিষয়টা বলতে চাইছি, যে ঘটনা সুতি, শামশেরগঞ্জ বা আপনার ধুলিয়ান, যে বিক্ষোভ আমরা দেখতে পেয়েছি, অর্থাৎ ওয়াকফ সংশোধনী বিলের প্রতিবাদ কর্মসূচি ঘিরে যে বিক্ষোভ হয়েছে, যেখানে সাধারণ মানুষের ঘর বাড়ি, দোকানপাট লুটপাট করা হয়েছে। 3 জন লোক মারা গিয়েছে, তার মধ্যে 2 জন হিন্দু, যাদের ঘরে ঢুকে তাদেরকে কুপিয়ে খুন করা হয়েছে। এবং এর পিছনে অনেক ষড়যন্ত্র দেখছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পর্যন্ত সরাসরি আক্রমণ করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে, স্বরাষ্ট্র দপ্তরকে। ইভেন এই ঘটনার পিছনে বিএসএফকেও দায়ী করা হয়েছে। বাইরে থেকে লোক ঢুকিয়ে দাঙ্গা বাঁধানো হচ্ছে। যদিও বিজেপির তরফ থেকে বারবার বলা হচ্ছে যে না, এটা তৃণমূলের তৈরি করা এই একটা সমস্যা, যেখানে মানুষকে অশান্ত করতে চাইছেন। আমরা আলোচনা করা শুরু করার আগে প্রথম প্রশ্ন রাখবো আমি অনিলদার কাছে। অনিলদা, আপনি জানেন যে এই মুহূর্তে কতটা যন্ত্রণা, কতটা ভীত সন্ত্রস্ত অবস্থা রয়েছে শরণার্থী শিবিরে থাকা বা আশ্রয় শিবিরে থাকা মানুষজন, যেখানে তারা বলছেন আমরা প্রায় বন্দি দশায় রয়েছি, যেখানে রাজ্যপাল পৌঁছানোর পর তারা
কিছুটা হলেও হয়তো তাদের বলার জায়গা পেয়েছে, আক্রান্তদের সঙ্গে কথা বলেছে রাজ্যপাল স্বয়ং, কিন্তু তারপরেও কি মনে হয় যে এই জাতীয় মানবাধিকার কমিশন, জাতীয় মহিলা কমিশন সবাই গিয়েছেন, আলটিমেটলি কি এই মানুষগুলোর কোনো সুরাহা হবে? আসলে শান্তির পরিবেশ ফিরবে, তারা ফিরে আসতে পারবেন? কারণ ল অ্যান্ড অর্ডার আজকে এমন একটা জায়গায় রয়েছে, বারবার প্রশ্নের মুখে। অনিলদা, আপনার সময় শুরু হলো। এই যে জায়গায় ঘটনাটা ঘটেছে মুর্শিদাবাদ জেলার কয়েকটা থানা এলাকা জুড়ে, বিশেষত শামশেরগঞ্জ থানা এলাকা যেটা রয়েছে, ধুলিয়ান বা পার্শ্ববর্তী এলাকা, এবং অপরদিকে মালদা জেলার বৈষ্ণবনগর থানা এলাকা কিছু জায়গায় যেখানে এখানকার কিছু মানুষ গিয়ে ওখানে শেল্টার নিয়েছিল। আমি বৈষ্ণবনগর থানাতে ওখানে আইসি হিসেবে চাকরি করেছি এক সময়, ফলে ওই এলাকার টপোগ্রাফিটা আমার খুব ভালো করে জানা আছে। জাস্ট একটা গঙ্গা নদী আছে, নদীর এপার ওপারটা মুর্শিদাবাদ এবং মালদাকে ওখানে ডিভাইড করেছে। তো জায়গাটা একটা চর এলাকা, যে জায়গাটায় শেল্টার নিয়েছে কিছু মানুষ এই ঘটনাগুলোর সময়। কিন্তু যেটা বলার সেটা হচ্ছে, এই ঘটনা ঘটার পরে আমাদের পুলিশের যিনি সর্বোচ্চ কর্তা অর্থাৎ ডিজি আর আইজিপি রাজীব কুমার সাহেব, তিনি মুর্শিদাবাদকে ওই এলাকায় ক্যাম্প করেছিলেন এবং ইনস্ট্রাকশন দিয়েছেন। এডিজি সাউথ বেঙ্গল সুপ্রিম সরকার সাহেব তিনি ক্যাম্প করেছিলেন ওখানে। ডিআইজি মুর্শিদাবাদ রেঞ্জ ওখানে বোধহয় এখনো ক্যাম্প করে আছেন। তো এসপি তো আছেন, এবার দিয়ে অন্যান্য বহু সিনিয়র অফিসার বিভিন্ন জায়গার ওসিরা রয়েছে। ঘটনাটা অত্যন্ত খারাপ ঘটনা ঘটেছে। এখানে আন্দোলনের নামে যে জিনিসটা করা হয়েছে, ওয়াকআপ বিল নিয়ে আন্দোলনের নাম করে কিন্তু এখানে পুরো ক্রিমিনাল অ্যাক্টিভিটিস হয়েছে, পুরো খুব খারাপ ধরনের ক্রিমিনাল অ্যাক্টিভিটিস এখানে করা হয়েছে। তো পুলিশ একটু দেরি হলেও পুলিশ কিন্তু মোকাবিলা করেছে, এবং যে মানুষ দুটো খুন হয়েছে, 3টে মানুষ খুন হয়েছে ওখানে, সেই খুনের ঘটনাতে কিন্তু 3 জনকে এখন পর্যন্ত গ্রেফতার করেছে। টোটাল এই বিভিন্ন অপরাধের সঙ্গে বাড়িঘরে আগুন লাগিয়ে দেওয়া, মারধর করা, ভাঙচুর করা, লুটপাট করা, এসব ঘটনাতে অনেকগুলো কেস হয়েছে। সেই কেসগুলোতে 200-এরও বেশি মানুষকে গ্রেফতার করা হয়েছে মিসক্রিমিনেন্ট। আমার যেটা বলার, পুলিশকে কিন্তু আরো কাজ করতে হবে। এখনো কিন্তু সমস্ত অপরাধীরা অ্যারেস্ট হয়েছে বলে মনে হয় না। সমস্ত ক্রিমিনাল যারা রয়েছে তাদেরকে অ্যারেস্ট করতে হবে। তাদের কাছে শুধু নয়, সারা রাজ্যের মানুষের কাছে এই মেসেজটা পৌঁছানো দরকার যে পশ্চিমবঙ্গে অপরাধ করে কিন্তু নিস্তার পাওয়ার কোনো উপায় নেই। নিস্তার পাওয়ার উপায় নেই, এই বার্তাটা কিন্তু পুলিশকেই কিন্তু সেরকম মেসেজটাকে পৌঁছে দিতে হবে মানুষের কাছে। অর্থাৎ পুলিশের অ্যাক্টিভিস্টের মধ্যে দিয়ে মানুষটা বুঝতে পারবেন, দুটো ভাবে বুঝতে পারবেন। একটা হচ্ছে যে মানুষগুলোর উপরে অত্যাচার হয়েছে বা যে মানুষগুলো ওখানে ভিকটিম বলে নিজেদেরকে মনে করছেন, সেই মানুষগুলো যেন তারা তাদের এই জায়গাটাকে নিরাপদ মনে করেন। অপরদিকে যে লোকগুলো এখানে আন্দোলনের নাম করে যারা এখানে অত্যাচার করেছে, মানুষের উপরে আইন হাতে তুলে নিয়েছে, যারা মানুষের উপর অত্যাচার করেছে, মানুষকে মারধর করেছে, লুটপাট করেছে, সেই মানুষগুলোর কাছে এটা এই মেসেজটা যাওয়া দরকার যে এরকম ধরনের অ্যাক্টিভিটিস কিন্তু কোনোভাবেই ইন্ডিয়ান কনস্টিটিউশন, আমাদের পশ্চিমবঙ্গের যে প্রশাসনিক ব্যবস্থা, এটা কোনোভাবেই সমর্থন করে না, এবং কড়া হাতে প্রশাসন এটা রুখবে, এবং এটা করবার জন্য উপযুক্ত জায়গা নয় বলে তারা যেন এটা বুঝতে পারে। পুলিশ সেই কাজটা কিন্তু করছেন। পুলিশ সেই কাজটা আমি বলবো আমি ভালোভাবেই করছেন। পুলিশের সর্বোচ্চ লেভেল থেকে যেভাবে এটাকে হচ্ছে, আমার বিশ্বাস যে মানুষ তার ন্যায় বিচার পাবে এবং মানুষ পুলিশের উপরে আস্থা রাখতে হবে। কমিশন, ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন বলুন, ন্যাশনাল মহিলা কমিশন, গভর্নর ইজ দ্য এক্সিকিউটিভ হেড অফ স্টেট, তিনি যেতেই পারেন। কিন্তু এই যে একটা প্রশ্ন উঠেছে যে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী গভর্নরকে বারণ করছিলেন, এটা তো ঠিক যে একজন ভিভিআইপি গভর্নর বা চিফ মিনিস্টার তারা তো যে কোনো জায়গায় যেতেই পারেন, কিন্তু গেলে কি হয়, প্রচুর পুলিশ সেখানে মোতায়েন করতে হয়। তাতে কি হয়, এই যে কাজটা পুলিশ এখন করছে, পুলিশ যে ল অ্যান্ড অর্ডার শান্তির একটা বাতাবরণ ওখানে তৈরি করবার চেষ্টা করছে, অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার চেষ্টা করছে, এই কাজটা খানিকটা কিন্তু বিঘ্নিত হয়। এটা কিন্তু অস্বীকার করবার কোনো জায়গা নেই। আরেকটা বিষয় হচ্ছে, গভর্নর একদিকে যিনি আমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশন অনুযায়ী প্রশাসনিক। অনিলদা, আপনার সময় শেষ হয়ে গেছে, 2.5 মিনিট শেষ হয়েছে। আমি আবার আসবো, অন্য বিষয় নিয়ে আপনার কাছে আসবো। তার আগে আমি এটা বলতে চাই যে অবভিয়াসলি যারা এই শরণার্থী শিবিরে রয়েছেন, আশ্রয় শিবিরে রয়েছেন, তাদের প্রতিক্রিয়া আমরা পেয়েছি। কি অশনীয় অবস্থার মধ্যে তারা রয়েছেন, যন্ত্রণার মধ্যে রয়েছেন, আমরা সেই ঘর ছাড়াদের বাইট বা প্রতিক্রিয়া শুনি। আমাদের ওখানে দেখেন বাবু, মুসলমানের অত্যাচার হয়েছে বেশি, বম ফুটছে, গ্যাস ছাড়ছে, আমরা থাকতে পারছি না বাড়িতে, রাস্তার ধারে বাড়ি, আমরা থাকতে পারছি না, ওই জন্য আমরা ভয়ে এখানে এসেছি। দিচ্ছে না তো, ওই যুবরাকে বলে বন্দি করা লাগছে আমাদেরকে, বাড়িতে দিচ্ছে না। কি ওদের দাবি কি?
ওরা কি চাইছে? ওরা দাবি ওদের ঘর বাড়ি উঠেছে, ওরা ইনসাফ চাইছে। মিডিয়াওয়ালার সঙ্গে কথা বলতে চাইছে, কথা বলতে দিচ্ছে না। রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্য একদম পরিষ্কার বলছেন সেখানে মানবাধিকার লঙ্ঘন হয়েছে। যেভাবে আজ শরণার্থী শিবিরে আর আশ্রয় নিয়েছেন সে কারণে তাদের এই বক্তব্য। কি শুনছে, কি বলেছেন আমি শুনবো শ্রমিক ভট্টাচার্য। যেখানে দাঁড়িয়ে একজন মহিলা প্রকাশ্যে বলছেন বিএসএফ কে যে আমাকে গুলি মেরে ঝাঁঝরা করে দিন, আমি আপনার হাতে মরতে চাই, কিন্তু অন্য কেউ এসে আমার সম্ভ্রম হানি করবে, এটা হতে পারে না। এই দৃশ্য দেখেছেন আগে কোনোদিন দেশে? শিক্ষক বলছে আমি 100 ছেলেকে বিনা পয়সায় পড়াই, সেই ছাত্ররা আমাকে তরোয়াল নিয়ে আক্রমণ করেছে। মুখ্যমন্ত্রী বিএসএফ কে আক্রমণ করছেন, বলছেন বিএসএফ বাইরে থেকে লোক ডেকে এনেছে, আর তারই পুলিশ, তিনি পুলিশ মন্ত্রী, তারা প্রেস কনফারেন্স করে যাদের গ্রেপ্তার করেছে তাদের বলেছে তারা সবাই স্থানীয়। তো যেখানে সম্পূর্ণভাবে হিউম্যান রাইটস এর ভায়োলেশন হয়ে গেছে পরিষ্কার। যদিও গোটা বিষয়ে ষড়যন্ত্র তত্ত্ব খাড়া করছেন তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ, সরাসরি তিনি বলছেন স্পষ্টভাবে। কি বলেছেন কুণালবাবু, শুনবো। রাজ্যপাল দায়িত্বজ্ঞানহীন কাজ করেছেন, মুখ্যমন্ত্রী খুব স্পষ্টভাবে বলেছেন এবং নির্দিষ্টভাবে মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন যে ওখানে একটা ঘটনা ঘটেছে, তার পেছনে গভীর ষড়যন্ত্র আছে। ষড়যন্ত্র আছে, অশান্তি তৈরির ঘটনা, একটা ঘটনা ঘটেছে, শান্তি ফিরেছে, মানুষের আরও কনফিডেন্স বাড়ানোর একটু সময় দিতে হবে, শান্তি ফিরেছে। তো এই সময়টা মুখ্যমন্ত্রী নিজেও যাচ্ছেন না, জনজীবন স্বাভাবিক ছন্দে ফিরছে, যাতে এখন আর কেউ না যান। 2-4 দিন যেতে দিন। মুখ্যমন্ত্রীও বলেছেন তিনিও যথা সময়ে যাবেন, রাজ্যপালও 100 বার যাবেন। কটা দিন যেতে দিন, স্বাভাবিক ছন্দে ফিরেছে জীবন। শুনলেন না, গেছেন। তার কারণ তার রাজনৈতিক বসেরা এটাও কিন্তু এই প্লটের মধ্যে আছে। আমরা এটা তো এই গোটাটাই তদন্ত চাইছি এই কারণে যে একটা ঘটনা বাইরের লোকেরা এসে হামলা করে ঘটাবে, তারপর সেটা নিয়ে বিজেপি নামবে, বিজেপির কমিশন আসবে, এপাশ থেকে রাজ্যপাল যাবে, বাংলাকে মেলাইন করা হবে। এই সব কটা এক সূত্রে বাঁধা চক্রান্ত, এই অভিযোগ থেকেই তো আমরা তদন্তের দাবি করেছি। কুণালবাবু পরিষ্কার বলছেন চক্রান্ত করা হয়েছে আর পিছনে রয়েছেন বিজেপি। কিন্তু সত্যি কি আসলে হিংসার ছবিটা লুকানোর চেষ্টা হচ্ছে? আমি জানি না, এই প্রশ্নের উত্তর আমরা খোঁজার চেষ্টা করছি। আমি জ্যোতির কাছে জানতে চাইব, জ্যোতি, রাজ্যপাল যেতে চেয়েছেন, তিনি কথা বলতে চান, শরণার্থী শিবিরে গিয়ে তিনি কথা বলেছেন, মুখ্যমন্ত্রী সেখানে মানা করছেন কেন? কোথাও কি মনে হচ্ছে যে কিছু একটা আছে যে সেটা সামনে আসতে পারবে না বা আসতে চাইবে না, বা যে ছবিটা লোকে দেখছে সেই ছবিটা যেন সবার সামনে না পৌঁছায়? সেটা তো আমরা দেখতে পেলাম যখন রাজ্যপাল ওখানে গেছেন, তখন আপনার ওই যে শরণার্থী শিবিরের আপনাদের সংবাদ মাধ্যমকেও ঢুকতে দিচ্ছে না। জানি না কি লুকিয়ে রয়েছে, কোন জিনিসটা সামনে আসলে তাদের সমস্যা হবে। মূল সমস্যাটা হচ্ছে তাদের এইটাই যে কলকাতা যেমনভাবে পুলিশ যায়নি ঘটনাস্থলে, পুলিশ যেভাবে আপনার ইনঅ্যাক্টিভলি ওখানে কাজ করেছে, তো সেই রকমভাবে মুখ্যমন্ত্রী চাইছেন যেন সবাই যেন ইনঅ্যাক্টিভ থাকে, কলকাতা হাইকোর্ট ইনঅ্যাক্টিভ থাকে। আজকে ভাবুন, যদি শুভেন্দু অধিকারী যদি মামলা না করতো এবং ওই দিন যদি বিএসএফকে ডিপ্লয় না করতো কলকাতা হাইকোর্ট, তাহলে আজকে কি ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হতো। আজকে কলকাতা হাইকোর্টকে আপনার স্টেপ ইন করতে হচ্ছে এবং বলতে হচ্ছে যে বিএসএফকে পাঠাও, আর বিএসএফ না করলে ওখানে হিন্দুরা সব শেষ হয়ে যাবে, যেরকমভাবে হিন্দুরা পলায়ন করতে বাধ্য হয়েছে। আজকে কেন এই অবস্থার মধ্যে দিয়ে হবে? তার কারণ হচ্ছে এসডিপিআই মুয়াজ্জম মৌলভী যখন ওখানে মিটিং করছে, প্রভোকেটিভ স্পিচ দিচ্ছে, হিংসাত্মক হিন্দু বিদ্বেষী রাষ্ট্রবিরোধী যখন বক্তব্য দেয়, তখন কিন্তু দিনের পর দিন তৃণমূল কংগ্রেসের পুলিশ প্রশাসন চুপ থেকেছে এবং যার ফলশ্রুতি হচ্ছে এই দাঙ্গা। আমি এটাকে বলবো না, এটা দাঙ্গা কখনোই হতে পারে না। এটা হচ্ছে একটা স্টেট স্পন্সার্ড পরিকল্পিত হিন্দুদের এক্সোডাস, এবং এই এক্সোডাস করার ফলে যে কারণের জন্য পুলিশ পৌঁছায়নি ঘটনাস্থলে। আপনি বলুন যে মানে মমতা বন্দ্যোপাধ্যায় জানতেন না তার মন্ত্রী আপনার সিদ্দিকুল্লাহ চৌধুরী, তিনি যখন বলছেন প্রথমে আমরা জেলাগুলোকে টাইট দেবো, তারপরে আমরা কলকাতাকে অবরুদ্ধ করব, কেন সিদ্দিকুল্লাহ চৌধুরীকে গ্রেপ্তার করা হলো না? কেন এসডিপিআইয়ের এক একজন নেতা যখন ওখানে প্রভোকেটিভ স্পিচ দিচ্ছে
কেন গ্রেপ্তার করা হলো না? আজকে যখন আমরা রিপোর্ট দেখতে পাচ্ছি সাজুর মোড়ে, পুলিশের রিপোর্ট বলছে সাজুর মোড়ে স্থানীয় লোকজন জুম্মার নামাজের পরে তারা জড়ো হয়েছিল এবং জড়ো হওয়ার পরে সাজুর মোড়ে তারা হামলা চালায়। এটা সবাই স্থানীয় জনগণ এবং পুলিশের কাছ থেকে অস্ত্র কেড়ে নিয়েছে, কেড়ে নিয়েছে এবং পুলিশের পরে আক্রমণ করেছে, পুলিশের পরে এরা গুলি পর্যন্ত ছুড়েছে। সেই তথ্য পুলিশই করে দিচ্ছে, পুলিশের রিপোর্ট বলছে। আপনি ভাবুন গ্রেপ্তার কে হয়েছে? গ্রেপ্তার হয়েছে ইনজামুল হক, তৃণমূল কংগ্রেসের নেতা। তাহলে এই যে মুখ্যমন্ত্রী বারবার করে বলছেন বা তৃণমূল কংগ্রেসের নেতারা বলছেন বাইরে থেকে লোক নিয়ে আসা হয়েছে, তাহলে কে ঠিক? তাহলে ইনজামুল হককে গ্রেপ্তার করা হলো কেন? ইনজামুল হক গ্রেপ্তার হয়েছে কেন? তার কারণ হচ্ছে উনি এই দুজনকে হত্যার অভিযোগে তাকে গ্রেপ্তার হয়েছে। ইনজামুল হক গ্রেপ্তার হলো এই কারণের জন্য যে দাঙ্গা উনি বাঁধিয়েছেন। তৃণমূল কংগ্রেস পরিকল্পিতভাবে হিন্দুদেরকে এক্সোডাস করছে এখানে, তার প্রমাণ হচ্ছে ইনজামুল হকের গ্রেপ্তার হওয়া এবং এই যে পুলিশের রিপোর্ট যে সাজুর মোড় থেকে স্থানীয় যুবকরা, তার মধ্যে প্রচুর পরিমাণে তৃণমূল কংগ্রেসের তাদের জন্য এই ঘটনা। বেশ বেশ, মানে যে তথ্য তুমি বলছো খুব সঠিক, কারণ কোর্টে এই রিপোর্ট পেশ করেছে পুলিশ এবং রাজ্য সরকার। ফলে বাইরের কোনো লোক বা বিদেশি কোনো শক্তি বা বাংলাদেশ থেকে আসা কোনো লোক যদি এই অশান্তি করে থাকে, তাহলে তার পিছনে আসল কারণ কি? সত্যি কি তারা এসেছিল? সিসিটিভি ফুটেজটাও তো খতিয়ে দেখা উচিত। আমি জানি না এই চক্রান্তের কথা বারবার যেখানে আসছে, যেখানে বিএসএফের কথা আসছে, সরাসরি বিজেপির বিরুদ্ধে অভিযোগ তুলছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে তার সঙ্গে আরও একটা বিষয় বলতে হয় যে আজকে বিজেপি শাসিত রাজ্যে যদি কোনো ঘটনা ঘটে, তখন কিন্তু এত তৎপরতা আমরা দেখি না। যে তৎপরতা বাংলায় আজকে দুইজন কমিশন, দুটো জোড়া কমিশন হাজির হয়ে যায়, ওমান কমিশন বা মানবাধিকার কমিশন। কোথাও যেন মনে হয় যে বাংলায় এই ধরনের অশান্তি হলে হয়তো একটু চাপ বাড়ানোর খেলা বা কেন্দ্রের চাপ বাড়ানোর খেলা। এটা কি আসল কারণ আমার জানা নেই, কিন্তু তাদের রিপোর্ট কি থাকে। কারণ আমার মনে আছে সন্দেশখালীতেও যখন এই ধরনের ঘটনা ঘটেছিল, শেখ শাহজাহানের ঘটনা, সেখানেও কিন্তু এই মহিলা কমিশন গিয়েছিল, সেখানেও রাজ্যপাল গিয়েছিল, সেখানেও এসটি কমিশন গিয়েছিল। তাদের রিপোর্টের ভিত্তি করে আসলে কোনো কাজ হয়েছিল কিনা আমার জানা নেই। আমার পরের প্রশ্ন ভাস্করদার কাছে। ভাস্করদা, কেন তাহলে এই বাইরের লোকদের কথা বলা হচ্ছে বা এই চক্রান্তর কথা বলা হচ্ছে আপনাদের লোকের তরফ থেকে বা আপনাদের দলের তরফ থেকে? কারণ যদি সত্যি পুলিশের রিপোর্ট হয় যে স্থানীয় লোকরাই পুলিশের বিরুদ্ধে হামলা করেছে, ভাঙচুর করেছে, অস্ত্র কেড়ে নিয়েছে, তাহলে কেন বিজেপির দিকে বা বিএসএফের দিকে এরকম নিশানা করা হচ্ছে আপনাদের দলের তরফ থেকে? ভাস্করদা, সময় শুরু। যারা ধরা পড়েছে, মানে ওই গোলমাল বাঁধানোর জন্য প্রায় 200-র কাছাকাছি যারা গ্রেপ্তার হয়েছে, তাদের 150 জনের ভাষা হচ্ছে হিন্দি, এটা জানতে হবে। আরেকটা জিনিস আমি জ্যোতিকে বলে দিচ্ছি যে ডিএম চেয়েছিলেন বিএসএফ এর ইন্টারফারেন্স, সেখানে কোর্ট ডাইরেক্টলি ইনস্ট্রাকশন দেয়নি। ডিএম চেয়েছিলেন বিএসএফ, আধা সামরিক বাহিনী, যে পরিস্থিতি। হ্যাঁ, আমি বলছি এবারে যারা গ্রেপ্তার হয়েছেন, আপনি না, আমি একটা জিনিস আপনি দেখুন যে ওখানে যারা আক্রান্ত হয়েছেন তারা কিন্তু প্রত্যেকেই বলেছেন যে যারা আক্রমণ করেছে তাদেরকে কেউ চিনতে পারেনি, কেউ স্থানীয় ছিলেন না। আপনি কোনো এই হিন্দু বলুন, মুসলমান বলুন, তারা কেউ স্থানীয় ছিলেন না, বাইরে থেকে এসেছেন। এবং আমার শুধু কথা নয়, বিজেপিও বিএসএফ এর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে। এখানে বাংলাদেশের মতন একটা জায়গায় যেখানে এরকম একটা সেন্সিটিভ ইস্যু রয়েছে, এরকম রাজনৈতিক পরিস্থিতি, সেখানে বিএসএফ এর 50 কিলোমিটার বিএসএফ এর অধীনে, মানে বর্ডার থেকে 50 কিলোমিটার অবধি বিএসএফ এর অধীনে, সেখান থেকে অতর্কিতে, আমি আপনাকে বলছি অতর্কিতে যদি মনে করুন আপনি মানে আপনার এখানে বর্ডার থাকে, বাইরে থেকে লোক ঢুকে পড়ে, আপনি যতই সুরক্ষিত, তার দায় বিএসএফ কে নিতে হবে। এই বিএসএফ এর যে দায়টা, তাহলে এটা বলতে হবে যে এবারে কোথা থেকে এলো স্থানীয় প্রশাসন, কি তারা বহিরাগত? আমার এটাই প্রশ্ন। না, তারা বহিরাগত কিনা বহিরাগত যে নয় সে ব্যাপারে কোনো নস্যাৎ করেনি। প্রশ্ন হচ্ছে যে স্থানীয় কোনো লোক এখনো অবধি কোনো জায়গায় বলেননি যে আমাকে যে মেরেছে বা আমার সঙ্গে যারা মারধর করেছে তারা স্থানীয় লোক ছিল, এটা নয়। এবারে বলছে যে স্থানীয় লোকের যে যুক্ত হয়ে যাওয়ার, আপনি দেখবেন যে আপনার বাড়ির সামনে বা কোনো জায়গাতে কোনো যদি একটা গণ্ডগোল হয়, কিছু লুটতরাজ করার, কিছু গোলমাল পাকানোর জন্য মানসিকভাবে প্রস্তুত কিছু লোক থাকে। একদম যে একটা আরশোলা মারতেও ভয় পায়, সেও দেখবেন একটা মানুষকে যখন মারধর করা হচ্ছে তাকেও দুঘা দিয়ে দিল, এরকম একটা প্রবৃত্তি থাকে। এবং লুট করার জন্য কিছু মানুষও থাকেই। গন্ডগোলের মধ্যে যদি আপনার একটা গন্ডগোল লাগে, দেখবেন লুটপাট শুরু হয়ে গেছে। আমি বলছি যে এই হিন্দুদের বাড়ি মুসলমানদের বাড়ি, রিপোর্টটা নিয়ে আমি 100 ভাগ আপনি চ্যালেঞ্জ দিয়ে বলছি, ওখানে যে ছেলেটি প্রথম মারা গেছে
সেই ছেলেটি কিন্তু মুসলিম ছিল, হ্যাঁ অবশ্যই গুলিতে মারা গেছে। দ্বিতীয়, যে দোকান পাট ভাঙচুর হয়েছে সেই জায়গায়, শামশেরগঞ্জ সুদীর সহ বিভিন্ন জায়গায় যে ভাঙচুর হয়েছে, যে এরকম নয় পাশে একটা হিন্দুর দোকান আছে ওটাকে ভাঙো, মুসলিমের দোকান ছেড়ে দাও, দাঁড়াও একদম এরকমই হয়েছে। এক একটা বাজার থেকে আরম্ভ করে বিভিন্ন জায়গায় যেখানে লুটপাট এবং বাড়িঘর ভাঙচুর হয়েছে, সেখানে শুধু মুসলিম নয়, হিন্দু মুসলিম হিন্দু দুজনেরই বাড়ি ভাঙচুর হয়েছে। এবারে দাঙ্গা যারা করেছে তারা এরকম স্পেসিফিক ভাবে এই হিন্দুর বাড়ি ভাঙো, যেহেতু ওখানে মুসলিমের সংখ্যা বেশি, মুসলিমের সংখ্যা বেশি বলে তোমার মনে হতে পারে এটা করেছে। সুতরাং এটাকে নিয়ে এটাই হচ্ছে তোষণ, এটাকে নিয়ে তোষণ নয়, নির্দিষ্ট সময় নির্দিষ্ট সময়ের মধ্যে ভাস্করের বক্তব্য শেষ করতে হবে। সেন্ট্রাল ইন্টেলিজেন্স বহিরাগত লোকেরা ঢুকে পড়ছে, বিভাজনের রাজনীতি করে রাখতে হবে। অবশ্যই যদি সত্যি ইন্টেলিজেন্স ফেল হয় তাহলে তো এর থেকে বড় কথা কিছু হয় না, কারণ সীমান্ত যারা রক্ষা করেন, সীমান্ত রক্ষী, তারা যদি ফেলিয়ার হয় তাহলে আমাদের দেশের নিরাপত্তাটা কারা দেবে? সেই প্রশ্নে আমরা আসবো। তবে এটা আমি বলতে চাই যে যেভাবে এই ঘটনা ঘটেছে অনেকগুলো ছবি আমাদের সামনে এসছে, কোনটা ঠিক কোনটা বেঠিক হয়তো এখন আমরা জানবো, তদন্ত চলছে, তদন্ত প্রক্রিয়া চলছে, সিট গঠন হয়েছে, পরবর্তীকালে হয়তো জানতে পারবো। কিন্তু এই কমিশনের রিপোর্ট কি আসে তার উপরে অনেক কিছু নির্ভর করবে। আমি সরাসরি প্রশ্ন রাখবো পারভেজদার কাছে। পারভেজদা, এই অস্থির বাংলার ছবি আজকে আমাদের দেখতে হচ্ছে, যেখানে প্রতিটা মুহূর্ত মনে হচ্ছে যে এই বুঝি কিছু হয়, এই বুঝি কিছু হয়। এর আগে পর্যন্ত আমরা দেখেছি যে হিন্দু মুসলিম মন্দির মসজিদ নিয়ে একটা রাজনীতি, ধর্মীয় মেরুকরণ, ধর্মীয় বিভাজন। আজ এই ওয়াক অফ সংশোধনী আইনের প্রতিবাদ ঘিরে আজকে মুর্শিদাবাদের অঞ্চলে, কিছু অঞ্চলে সুতি, ধুলিয়ান, শামশেরগঞ্জে যে ছবি আমরা দেখেছি, যে প্রতীকী ছবি আমি বলবো, এবং সেখানে আমি জানি না কে হিন্দু কি মুসলিম কারা কী করছে, সেটার থেকেও বড় কথা এই ছবি যেখানে রক্তক্ষয়ী সংঘর্ষর মতো একটা অবস্থা, লুটপাট সবই হচ্ছে, মানুষকে নিজেদের বাড়ি ঘর ছেড়ে অন্য জায়গায় আশ্রয় নিতে হচ্ছে। এই ভয়ঙ্কর ছবি কতটা বাংলার মানুষের কাছে, মানে আমি বলছি চিন্তার বিষয়, বা গোটা বাংলা কাছে কতটা চিন্তার বিষয়? পারভেজদা, আপনার সময় শুরু হলো 2.5 মিনিট। এটাই স্বাভাবিক। আমি আমার পার্টির নেতা প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর একটা কথাতে উল্লেখ করে আমার কথাটা শুরু করি। জ্যোতি বসু বলেছিলেন যে সরকার না চাইলে দাঙ্গা হয়। আমরা এই কথা একমত, একদম একমত, যে পশ্চিমবাংলার শুধু এই পরিস্থিতি না, সারা দেশ জুড়ে যা চলছে তা কেন্দ্র সরকার রাজ্য সরকার তারা চাইছে বলেই তাই হচ্ছে। আজকে যে কথাগুলোকে আসছে তার অনেক কথা, এখনই সব কথা বলার মতন জায়গায় নেই, কিন্তু এই কথা তো বাস্তব। আমরা রাজ্য সরকারের সম্পূর্ণভাবে সমালোচনা করে বলছি যে রাজ্য সরকার যদি সঠিকভাবে ভূমিকা পালন করতো তাহলে আজকে এই দাঙ্গার পরিস্থিতি হতো না। কিন্তু রাজ্য সরকার একটার পর একটা, একদিকে সিদ্দিকুল্লাহ চৌধুরী, একদিকে হুমায়ুন কবির, এবং তার সাথে এরা যখন একদিকে এরকম ভাবে ঘৃণার ভাষণ দিচ্ছে, তার সাথে বিজেপির একটা নেতার নাম বলা যাবে যিনি এই ঘৃণার ভাষণের বিরোধিতা করেছেন, বরং সিদ্দিকুল্লাহ চৌধুরী বা তারা ওই হুমায়ুন কবির যে ভাষায় কথা বলেছেন, সুকান্ত মজুমদার, দিলীপ ঘোষ এবং শুভেন্দু অধিকারী তার থেকে আরো মারাত্মক ভাষায় কথা বলেছেন। এদের সবার তো অ্যারেস্ট হওয়া উচিত ছিল। এরা যদি সব অ্যারেস্ট হতেন আজকে এই পরিস্থিতি হতো না। আর এর পেছনে ষড়যন্ত্র আছে কিনা নিশ্চিতভাবেই তদন্ত করতে হবে। রাজ্যপালের ভূমিকা সুপ্রিম কোর্টে অলরেডি চ্যালেঞ্জ, যে বিজেপি কেন্দ্রীয় সরকার দ্বারা যে নিয়োগ, যে রাজ্যপালগুলোকে করা হয়েছে তাদের ভূমিকা কি, সুপ্রিম কোর্ট বলে দিয়েছে যে তাদেরকে তাদের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠে গেছে। সুতরাং তিনি নিরপেক্ষ এমনটা না, তিনি রাজনীতি করতে গেছেন। আর প্রশ্ন হলো যে ষড়যন্ত্র, আমরা তো বারবার বলছি যে আরএসএস এর চক্রান্তের মধ্যে দিয়েই এটা চলছে। পশ্চিমবাংলাতেও তৃণমূল কংগ্রেস তারই অঙ্গুলি হেলনে অনেকটাই কাজ করে, আর আরএসএস এর পক্ষে সব সম্ভব। আজকে আমরা দেখেছি যে গ্রাহাম স্টুয়ার্ট স্টেইনস, তার যে হত্যাকারী, সেই হত্যাকারীকে শুধুমাত্র মাফ করে দিয়ে মুক্তি দেওয়া হলো না, তাকে মালা পরিয়ে জয় শ্রীরামের ধ্বনি দিয়ে তাকে বরণ করা হলো। আমরা দেখেছি গুজরাটের সেই ঘটনা, যে বিলকিস বানুর তার যে যারা ধর্ষণকারী তাদেরকে কিভাবে মালা পরিয়ে সামনে আনা হলো। এই সব কাজ যে আরএসএস এর সংগঠন করে আর যাকে বিজেপিরা প্রমোট করে, তাদের কাছ থেকে নিরপেক্ষতা আশা করা যায় না। আজকে এখানে দুটো কেন, এই ধরনের ঘটনায় অসংখ্য কমিশন আসা উচিত। কিন্তু আমি একটা প্রশ্ন করি যে মণিপুরে কটা কমিশন গেছে? আজ 1.5 বছর ধরে চলছে মণিপুর, কটা কমিশন গেছে? যায়নি তো। এখানে কেন হঠাৎ করে রাজ্যপাল যদি তার নিরপেক্ষ থাকতেন তাহলে তার নিয়ে কোনো প্রশ্ন না। আসলে এই রাজ্যপাল
পশ্চিম বাংলায় না, বিজেপির কেন্দ্রের সরকারের দ্বারা নির্দিষ্ট যে রাজ্যপাল তারা প্রত্যেকে এক একজন আরএসএস বিজেপির ক্যাডার হিসেবে কাজ করে। এই কারণে তার ভূমিকা সম্পর্কে এই নিয়ে প্রশ্ন ওঠে। তিনি যদি নিরপেক্ষ থাকতেন নিশ্চিতভাবেই তার যাওয়া উচিত এবং ভূমিকা পালন করা উচিত। তিনি তো রাজনীতি করতে গেছেন বিজেপি, তাই বিরোধিতা উঠছে। আর ষড়যন্ত্র তো নিশ্চয়ই আছে। আমি মুর্শিদাবাদের মানুষ, মুর্শিদাবাদ আমার জন্মস্থান, আমার বড় হওয়ার জায়গা। মুর্শিদাবাদে এই পরিস্থিতি ছিল না, এর পেছনে নিশ্চিতভাবে ষড়যন্ত্র আছে এবং সেই ষড়যন্ত্রের সঙ্গে কেন্দ্রের সরকার এবং রাজ্যের সরকার সকলেই যুক্ত আছে। কারণ সেই কথা বলেই শেষ করব জ্যোতি বসুর, যে সরকার না চাইলে দাঙ্গা হয় না। বেশ বেশ একদম খুব খুব ব্রাইটলি সেড, সরকার না চাইলে দাঙ্গা হয় না। আমরা এই প্রশ্নের উত্তর নেব আমাদের বাকি বক্তাদের কাছ থেকে। তবে এটা ঠিক যেটা আপনি বলছেন যে আপনি রাজ্যপালের নিরপেক্ষতা নিয়ে যেমন প্রশ্ন তুলছেন, আপনি এই কমিশনগুলো নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলছেন। অবভিয়াসলি যে বিজেপি শাসিত রাজ্যে কটা কমিশন গেছেন, কী কী স্টেপ নেওয়া হয়েছে, সেটাও কিন্তু অবশ্যই একটা প্রশ্নের মুখে। আমরা আলোচনা করার চেষ্টা করবো সেই বিষয়গুলো। তার আগে ছোট্ট বিজ্ঞাপন বিরতি, ফিরছি সঙ্গে সঙ্গে। ফিরে এলাম বিজ্ঞাপন বিরতির পর। আমরা যে খবরে ছিলাম, রাজ্যপাল আজ পৌঁছে গিয়েছিলেন মালদায় বৈষ্ণবনগরে শরণার্থী শিবিরে, যেখানে তিনি ঘরছাড়াদের সঙ্গে কথা বলেছেন। সেখানে স্থানীয়দের সঙ্গে বিক্ষোভের বচসার ছবি আমরা দেখিয়েছি। সেখানে পুলিশের সঙ্গে মানুষের কি বিক্ষোভ হয়েছে, কিন্তু কেন জানি না যে এই শরণার্থী শিবিরে যারা রয়েছেন তাদের এত ভয় বা এত ভীত সন্ত্রস্ত তারা কেন বারবার বলছেন যে আমরা বন্দি অবস্থায় রয়েছি। খুব স্বাভাবিকভাবেই মুর্শিদাবাদের এই ঘটনার পর আমরা জানি উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ সমালোচনা করেছেন। আজ দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা তিনিও বলেছেন যে মহিলা মুখ্যমন্ত্রী, রাজ্যের মুখ্যমন্ত্রী মহিলা, তারপরেও এই ধরনের ঘটনা একটা লজ্জার ব্যাপার। অবভিয়াসলি গোটা রাজ্যের থেকে বা গোটা দেশের বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীদের প্রতিক্রিয়া তো আসছে, কিন্তু আমি জানি না রাজ্যের বিভিন্ন এই সমালোচনার মাঝামাঝি মুখ্যমন্ত্রী যেমন বলছেন বা শাসক দলের তরফ থেকেও যে তত্ত্ব খাড়া করা হচ্ছে যে এটা একটা বড় ষড়যন্ত্র। সত্যি কি ষড়যন্ত্র, কি বলার চেষ্টা করে জ্যোতি? না, আমি প্রথমে বলি যে যারা ধরুন একটা ঘটনা ঘটেছে যেখানে হিন্দুরা অত্যাচারিত হয়েছে, তারা আপনাদের ক্যামেরাও দেখেছি, এবং হিন্দুদেরকে সেখান থেকে বিতাড়িত করা হচ্ছে, এইটা দেখার পরেও যারা বলতে মূলত যারা বৈষ্ণবনগরে আছেন শরণার্থী শিবিরে তারা সবাই হিন্দু, এ নিয়ে কোনো বিতাড়িত হয়ে এক্স্যাক্টলি না। আমি বলতে দিন, তাহলে উনি আপনার সময় আপনি বলবেন, আপনার সময় আপনি বলবেন। না না, আমি ওই প্রশ্নটা একটু জুড়ে দিলাম, জুড়ে দিন। যে বিতাড়িত হয়ে মালদাতেই যাচ্ছে, মুসলমান প্রধান জেলায়, কারণটা একটু ব্যাখ্যা করুন। তো কোথায় যাবে উনি আবার কি মুর্শিদাবাদে ফিরে এসে আবার কি? আরে সবাই ফিরে আসছে, আপনারা ফিরতে দিচ্ছেন না। এবার আপনারা ভবানী ভবনের সামনে, বিজেপি ভবানী ভবনের সামনে, আমি বলবো না আপনি বলবেন। আচ্ছা, আমি বলবো না আপনি বলবেন। তারা কেউ মুর্শিদাবাদে, আরে বাবা আপনি থামুন না, পরে বলবেন। আপনার সময় আপনি বলবেন। ভাস্কর দা, আপনার সময় আমি কথা বলিনি। হ্যাঁ বলছিলেন, না বলেছিলেন না, আমি বলবো না, আমি বলবো না বললাম তো। হ্যাঁ, এবার বিষয়টা হচ্ছে যে যারা এইরকম ভাবে যখন হিন্দুদেরকে মারা হচ্ছে তা সত্ত্বেও মুখে স্পিক টু নট করে থাকে, যারা ওই জিহাদিদের বিরুদ্ধে বলতে পারে না যে জিহাদিরা আক্রমণ করেছে, তারা বেসিক্যালি হচ্ছে ভণ্ড ধর্মনিরপেক্ষ। আপনারা মানবতার কথা বলেন, আপনারা মানবতা হয় হিউম্যানিজমের পক্ষে থাকেন, আপনারা ইন দ্য নেম অফ সেকুলারিজম আপনারা বেসিক্যালি মানবতা বিরোধী, মানবতার শত্রু আপনারা। ওই জন্য আপনারা মানবতা বিরোধী, মানবতার পক্ষে কাজ করতে পারেন না। এটা গেল এক। আচ্ছা, কথা বলবেন শোনার জন্য আপনারা বলতে, ঠিক আছে আপনাকে আমি বলতে দিব না। বেশ পারবেদা বলতে দিন, আপনার কাছে উত্তর নিয়ে আসবে পারবেদা। আপনাকে আমি বলতে দেব না। বেশ 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 বেসিক্যালি ব্যবসা করেন, এই কারণের জন্য আপনারা হিন্দুদের উপর অত্যাচার হলে কথা বলতে পারেন না। যদি কাম টু দা পয়েন্ট তাড়াতাড়ি বলো, এই যে ধরুন 2008 সালের ঘটনা, যখন মুখ্যমন্ত্রীর নাম হচ্ছে বুদ্ধদেব ভট্টাচার্য, তিনি বলেছিলেন এই মাদ্রাসাগুলো হচ্ছে সন্ত্রাসবাদীদের আতুর ঘর। অবশ্যই তখন এই কলকাতার মাটিতে এই সিদ্দিকুল্লাহ চৌধুরীরা তাণ্ডব নৃত্য চালিয়েছিল, আপনার বাস পুড়িয়ে দিয়েছিল। দেখিনি আমরা? এরা কি বাংলাদেশ থেকে এসে বাস পুড়িয়েছিল? পুড়ায়নি তো। তাহলে তারপরে দাঁড়িয়েও সেই মুখ্যমন্ত্রীকে পরবর্তীকালে ক্ষমা চাইতে বাধ্য করে এই সিপিএম। আপনার তারপরে তসলিমা নাসরিনকে কারা তাড়ালো এখান থেকে, বাংলাদেশ থেকে এসে? বাংলা তখন তো বিজেপি ছিল এখানে, বিজেপি তো ছিল না। এরাই যারা আজকে সিএর সময় ঘরবাড়ি পুড়িয়েছে, সরকারি সম্পত্তিকে পুড়িয়েছে, তারাই হচ্ছে আজকে আপনার হচ্ছে মুর্শিদাবাদে হিন্দুদের উপর আক্রমণ করেছে। যারা 2008 সালে যে ঘটনা ঘটিয়েছিল তারা আজকে মুর্শিদাবাদে সেম ঘটনা ঘটাচ্ছে, তখন বিজেপি ছিল না। তাহলে যারা যারা সেকুলারিজমের কথা বলে কিন্তু হিন্দু অত্যাচার হলে মুখে স্পিক টু নট
কোনো কথা বলা যাবে না, তার কারণ কোথাও আপনারা হিন্দু সেকুলার, মুসলমানের আপনাদের বিষয় না, সেকুলারিজমকে আপনারা প্রমাণ আরেকটা করতে হলে বিপ্লব করছেন। গরুর মাংস খেতে হয়। এইরকম সেকুলারিজমকে আমরা ধিক্কার জানাই। বেশ 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 তবে আমি আমার যে প্রশ্ন, যে আমার যেটুকু মনে আছে 2007 বা 8 সালে নন্দীগ্রামে ঘটনার সময় কিন্তু এই রাজ্যপালও গিয়েছিলেন এবং মানবাধিকার কমিশনও গিয়েছিলেন, এবং তখন বিরোধী দলে ছিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি কিন্তু স্বাগত জানিয়েছিলেন, গোটা বিছানা গিয়েছিলেন, এবং যেটা পরবর্তীকালে আমি জানি যে তৃণমূলের পক্ষেও কিছুটা গিয়েছিল নন্দীগ্রামের ঘটনা, এবং পরবর্তীকালে 2011 সরকার এসেছিল। তো আজকে ভাস্করদা যে রাজ্যপাল যাবেন, ওমেন কমিশন যাবেন, মানবাধিকার কমিশন যাবেন, তাতে এতে কি আছে, চক্রান্ত কি আছে, দ্বিধাদ্বন্দ্ব কেন, আমি তো বুঝতে পারছি না। কেন্দ্রীয় কমিশন যেতেই পারে। আমি বলছি এই আলোচনা যখন শুরু হচ্ছে তখন আমাদের প্রাক্তন পুলিশ কর্তা তিনি এই কথাটা বলছিলেন যে রাজ্যপাল বা কোনো ভিআইপি যদি সেই অঞ্চলে যান তাহলে পুলিশের পক্ষে যে কাজটা করছেন এখন পুলিশরা, আরে তাদের মানে তারা আমি বলছি তাদের গাজায় কি রেড ক্রসের লোকরা যায় না? যায় তো। রেড ক্রসের লোক আর রাজ্যপালের কথা আলাদা। আমি দেখুন রেড ক্রসের লোকরা তো যে কারণে যায় তারা তো তথ্য নিতে যায় না, তারা মানে শান্তির জন্য, হ্যাঁ সেটা শান্তির জন্য যায়। আর এখানে কি রিপোর্টের জন্য এখন না গেলেই ভালো হতো। কিন্তু যেটা হলো যে মণিপুরে কেউ যেতে পারে না, হ্যাঁ, কিন্তু এখানে তো এখন প্রশাসনকে কাজ করতে দেওয়ার ক্ষেত্রে প্রশাসন যেমন এখানে শান্তি ফিরে আসছে। আর একটা কথা বলছি যে এই যে যাদেরকে বলা হচ্ছে হিন্দু হিন্দু হিন্দু, যে মুসলিম ছেলেটির বুকে গুলি লেগেছিল তার সম্পর্কে কি বলছে বিজেপি? সে তো 14 বছরের একটি কিশোর ছিল। তাহলে গোলমালের মধ্যে যে শুধুমাত্র যে হিন্দুরাই মানে আক্রান্ত হয়েছে, হিন্দুদেরকেই করা হয়েছে, এই ন্যারেটিভ তৈরি করা হচ্ছে, কারণ তার কারণ এক সেকেন্ড এটা বলতে আপনাদের কোনো প্রবলেম, এটা কেন বলতে পারছেন না? যদি বলতে দাও, আপনাদের সন্তুষ্ট করার জন্য, যদি এই যে আপনাদের তোষণের রাজনীতি, এর জন্য আচ্ছা বলতে দাও, যদি বলতে দাও, বলতে দাও। এটা যে একটি বিশেষ কেন ভয় পাচ্ছে, কাকে ভয় পাচ্ছে বলছেন এখানে? আমি ভয়টা কার জন্য? এখানে প্লিজ যেখানে একবার বিএসএফ, একবার কোথায় প্রধানমন্ত্রী, অধিকারী বলতে পারছে না জিহাদি আক্রমণ করেছে, মুসলমান দুপক্ষের লোকেদেরই তারা হয়েছে। এবং আমি বলছি যে এটা কিভাবে রাজনীতি করতে যাচ্ছে বিজেপি ভবানী ভবনে সামনে তথাকথিত মুর্শিদাবাদে আক্রান্ত লোক পরশুদিন যে সুকান্তবাবু নিয়ে গেছিলেন, এবারে দেখা গেল তারা কেউ মুর্শিদাবাদের লোকই নয়। তো তাহলে এটাকে নিয়ে রাজনীতি করে হিন্দু মুসলিম করে, এবং তারা বলেছেন যে আমরা মুসলমানদের ভোট চাই না, যারা মানে এবং হিন্দু ভোটটা কনসলিডেট করার উদ্দেশ্যে হিন্দুরা আক্রান্ত, এটা বিজেপি খেলছে। ভাস্কর একটু আপনাকে থামাচ্ছি, যারা গিয়েছিলেন তারা কিন্তু বলেছিল আমরা মুর্শিদাবাদেরই লোক, এবং ঘর ছেড়ে ঘর ছাড়তে হয়েছে, বিএসএফ এর স্থায়ী ক্যাম্প চাই। আপনি পারভেজদা আতঙ্কিত, পারভেজদা কি মুর্শিদাবাদের বাসিন্দা? আরে আপনারা তো জোট, আরে দাঁড়া প্লিজ বলতে দিন। হিন্দু আক্রান্ত হলে ওরা চুপ থাকে। যে ব্যক্তি এখানে কর্মসূত্রে এখানেই থাকে, মুর্শিদাবাদে তার বাড়ি, সে হয়তো বছরে একবার যায়, সেও তো মুর্শিদাবাদের লোক, সে তো আক্রান্ত হয়নি। আমি বলতে চাইছি যে যাদেরকে নিয়ে এটা রাজনীতিরা করছে যে বিজেপি, আপনি এটা বলুন যে সেই মুসলিম ছেলেটির জন্য তাদের বক্তব্য কি, যে ছেলের যে কিশোর ছেলেটি গলায় প্রশাসনের ব্যর্থতা, আর বিএসএফ কে দায়ী তো আমরা করি, কেন আপনারা বিএসএফ কে দায়ী বিজেপি করেছে। তাহলে আপনি বলেন একটা মৃত্যু ঠেকাতে পারেন প্রশাসন? প্রশাসন হচ্ছে স্থানীয়। আপনি বহিঃশত্রুর আক্রমণে ইন্টেলিজেন্স ফেলিওর, বর্ডার দিয়ে এতগুলো দুষ্কৃতকারী ঢুকে গেল। এবং আমি জানি না, পারভেজ দা আরো ভালো বলবেন, মুর্শিদাবাদে কি এত বিপুল অংশের লোক হিন্দিতে কথা বলে? যারা গ্রেপ্তার হয়েছে তাদের অধিকাংশ হিন্দিতে কথা বলে, এবং ইনজামুল হক এবং দেখা যায় তার নাম হচ্ছে ইনজামুল হক, রাইট। তাহলে এবারে আগামী দিনে দেখতে পাবেন এই যারা ধরা পড়েছে, পুলিশ যাদের গ্রেফতার করেছে, এই তথ্য তো আমাদের হাতে নেই, তাদের আমি চাইবো তো আপনি বলুন যে তারা স্থানীয় কেউ নয়, স্থানীয় লোক নয়, এটা বিজেপি। শুনুন এক সেকেন্ড, এই কথাটা বলে শেষ করে দাও জ্যোতি ভাই। আপনি দেখবেন দেশে যখন ওই বর্ডারে পাকিস্তানকে আক্রমণের গল্প, আর পাকিস্তান আক্রমণ করেছে এই গল্প, এবং দেশে যখন দাঙ্গা লাগে, বুঝবেন যে সামনেই কোনো নির্বাচন আছে। দেখুন নির্বাচন রাজনীতি সবাই করে, শাসক দল করে, বিরোধী দল করে, না বিরোধী দল পাকিস্তানের যারা আক্রান্ত সেটা করে না। আর এই দাঙ্গা লাগানোর যে কাজটা, এটা যে বিজেপির, এটা একটা বুঝবেন যে দেশে নির্বাচন। 2009 সালে দাঙ্গাটা বিজেপি লাগিয়েছিল। বেশ আমি অনিলদা এই রাজ্যে বারবার বিরোধীরা যে কথা বলেন যে এখানকার ল অ্যান্ড অর্ডার এমন একটা পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে আছে যে
কেউ বলছেন 355 হোক, কেউ বলছে 356 হোক। আমি জানি না আদৌ সেটা কতটা সঠিক বা এই মুহূর্তে সেই পরিস্থিতি বাংলায় আছে কি না, কিন্তু বাংলার এই অস্থির পরিস্থিতি এবং যেখানে আইন শৃঙ্খলা নিয়ে বারবার প্রশ্ন উঠছে, সত্যি কি এই রাজ্যপাল যদি তার রিপোর্টে এমন কিছু লেখেন যে বর্তমান পরিস্থিতি কি, যেখানে সে স্বরাষ্ট্র মন্ত্রকের সঙ্গে তার আবার হয়তো কটা হবে, মিটিং হবে, সত্যি কি বাংলায় এই 355 বা 356 যে দাবি বা যে বিরোধী দলগুলো করে তার কি যুক্তি আছে কোনো লজিক্যাল? না, সব বিরোধী দল করে না, আমরা করি না, বিজেপি করে। অনিল বেশ অনিল দা যদি বলতে দাও। অনিল দা, পশ্চিমবঙ্গে কিছু ঘটনা তো প্রত্যেক রাজ্যেই ঘটে, এখানেও ঘটবে না তা নয়। কিছু কিছু ঘটনা কমিউনাল ইনসিডেন্টও হয়, কিছু কমিউনাল এজিটেটার সমস্ত দলের মধ্যে কিছু না কিছু থাকে, এটা ঠিক। এগুলোকে কড়া হাতে হ্যান্ডেল করতে হবে, পুলিশ এটা করছে। এগুলোকে কনভিকশন করাতে হবে। এদের যদি কারোর ফাঁসি হয়, ক্যাপিটাল পানিশমেন্ট হয়, যেখানে খুনের ঘটনা ঘটেছে, যেখানে ক্যাপিটাল পানিশমেন্টের ব্যবস্থা রয়েছে, এখানে দুটো পক্ষেরই লোক, একজন মুসলিম এবং দুজন হিন্দু লোক খুন হয়েছে, এবার দিয়ে লুটপাট হয়েছে। ওই এলাকাটা ওখানে মুসলিম ডেন্সিটি অফ পপুলেশন যদি আমরা দেখি তাহলে মুসলিম ওখানে বেশি আছে, কিন্তু যে পুরো ঘটনাটাতে যদি একটা শ্রেণীর লোক সম্পূর্ণটা দায়ী এরকম না মনে করে আমি বরং বলবো যে পুলিশ এখানে ইম্পার্শিয়ালি চেষ্টা করছে, যে অনেকগুলো কেস করেছে পুলিশ, এবং যে মুসলিম লোকটা খুন হয়েছে তাতেও তো কেস হয়েছে, তার অপরাধীকেও খুঁজে বার করতে হবে, তার অপরাধী খুঁজে বার করার চেষ্টা করছে। যে হিন্দু দুজন লোক খুন হয়েছিল তাতে 3 জন গ্রেপ্তার হয়েছে। এই কাজটা ভালো করে পুলিশকে করতে হবে। এর জন্য জরুরি অবস্থা ঘোষণা করবার মতো পরিস্থিতি পশ্চিমবঙ্গে হয়েছে বলতে আমি একজন আইনের একজন মানুষ হিসেবে বা একজন প্রাক্তন পুলিশ কর্তা বা আপনি একজন সাধারণ নাগরিক হিসেবে আমি বলবো যে এই ধরনের চিন্তা ভাবনাটা এটা একটা অবান্তর একটা চিন্তা ভাবনা। তাহলে তো প্রত্যেকটা রাজ্যে জরুরি অবস্থা, যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামো ভঙ্গ হয়ে যায়, বিভিন্ন জায়গায় জরুরি অবস্থা ঘোষণা এই মতো পরিস্থিতি কিন্তু আমাদের রাজ্যে হয়নি, একেবারে নয়। এইটা মাথার মধ্যে আনাটাই কিন্তু ভুল। মানে একটা আবহ তো কোথাও তো একটা আবহ তৈরি হয়ে থাকে, তখন মনে হয় যেন সত্যি সত্যি, বিশেষ করে পারভেজদা যেটা বললেন, পারভেজদার দল হয়তো বলেন, কিন্তু বিজেপির তরফ থেকে বারবার বলা হয় এজেন্সি যেখানে সাহায্য লাগবে নিতে হবে, নিয়ে একসঙ্গে কাজ করতে হবে। এখানে রাজনীতি না করে সবাইকে মিলেমিশে কেন্দ্র এবং রাজ্য যৌথভাবে কাজ করতে হবে। অপরাধের বিরুদ্ধে কড়া হাতে মোকাবিলা করতে হবে, এবং কোনোভাবেই রাজনৈতিকভাবে যেন কেউ শেল্টার না পায় কোনো অপরাধী, সেটাও কিন্তু মাথায় রেখে কাজ করতে হবে, সে হিন্দু হোক, মুসলিম হোক, যে হোক। অবশ্যই ভারত ধর্মনিরপেক্ষ দেশ, আমি পারভেজদা আসবো, ধর্মনিরপেক্ষ দেশ, সেকুলারিজমে আমরা বিশ্বাসী করি, অর্থাৎ এখানে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখাটা অত্যন্ত জরুরি এই মুহূর্তে। আমরা ফিরবো একটা বিজ্ঞাপন বিরতির পর, ফিরে এসে পারভেজদার উত্তর নেব, সঙ্গে থাকুন। বিজ্ঞাপন বিরতির পর কিন্তু যে প্রশ্ন বারবার উঠে আসছে যে মুর্শিদাবাদে এই যে ঘটনা ঘটেছে এর পিছনে কারা, সত্যিই কি বহিরাগত তত্ত্ব কারা হচ্ছে এখানে, বহিরাগতরা আছেন, ওপার বাংলা থেকে কিছু লোক এসে তারা কি সত্যি অশান্ত পাকিয়েছেন, এর সঙ্গে কি কোথাও কোনো যোগ আছে বিএসএফের ইন্টেল বা কেন কাজ করেনি, যেহেতু গোটা সীমান্ত রক্ষা করার দায়িত্ব বিএসএফের হাতে, যদি সেখান থেকে কোনো লোক সীমান্ত পার করে চলে আসে সেখানে তো বিএসএফেরই দায়িত্ব। কিন্তু সেই প্রশ্ন আমরা এখনও খুঁজে বেড়াচ্ছি, উত্তর খুঁজে বেড়াচ্ছি। যদিও যারা অ্যারেস্ট হয়েছেন, ভাস্করদা বলছেন তারা হিন্দিতে কথা বলেন, নিশ্চয়ই ওপার বাংলার যারা লোক তারা নিশ্চয়ই হিন্দিতে কথা বলবে, তাহলে কি অন্য রাজ্য থেকে এসছে? সুতরাং অনেক কিছু বিষয় এখনও কিন্তু ঘুরে বেড়াচ্ছে, ঘুরপাক খাচ্ছে এবং প্রশ্ন হচ্ছে। আমি পারভেজদার কাছে জানতে, পারভেজদা আপনি একটা কিছু বিষয় বলতে চাইছিলেন যে এইখানে এই যে ধর্মীয় বিভাজনের কথা বারবার যখন উঠে আসে, সত্যি কিতেই আজকে বাংলার একটা এমন ছবি আমরা দেখছি 2026 বিধানসভা নির্বাচনের আগে এই ধর্মীয় বিভাজন বা মেরুকরণ একটা এমন জায়গায় গিয়ে পৌঁছাবে যে একটা বড় একটা ইস্যু হতে চলেছে আগামী বিধানসভা নির্বাচনে। চেষ্টা তো সেটাই, সেই চেষ্টা বলেই তো শুভেন্দু অধিকারী এটা বলেন যে আমরা সরকারে আসলে মুসলমান জনপ্রতিনিধিদেরকে, মাইন্ডেড মুসলমান জনপ্রতিনিধিদেরকে চ্যাংদোলা করে বাইরে তুলে ফেলে দেব। একজন নির্বাচিত প্রতিনিধি বিরোধী দলনেতা কথাটা বলছেন ভারতবর্ষের সংবিধানের আন্ডারে। বিজেপির নেতা অর্জুন সিং তিনি তো অলরেডি বলেই ফেলেছেন যে এখনই বিহার মুঙ্গের থেকে লোক আনবো, 10 মিনিটে খালি করে দেবো। আসলে এটা করেছে এই অর্জুন সিং, আজ বাদে কাল বলবেন যে করে ফেলে দেব না, এটাই আমরা করেছি। আসলে এই প্রক্রিয়াকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে, কারণ পশ্চিমবাংলা বলুন, সারা দেশে বলুন, যে মানুষের যে যন্ত্রণার কথা, সেই কথা বিজেপির মুখে আপনি শুনবেন না।
বিজেপি কোথাও কখনো শুনেছে এই যে 789খানা ওষুধের দাম বাড়লো, কই বিজেপির মুখে শুনেছেন কোনো কথা? এই যে বিজেপির যে বন্ধু আছেন তিনি কি কম দামে ওষুধ পান হিন্দু বলে? 50 টাকা করে যে গ্যাসের দাম বাড়লো, উনি কি হিন্দু বলে 50 টাকা কম দামে পান? পান না তো। জিএসটির যে টাকাগুলো বাড়ছে, এই এখনই আমরা দেখলাম যে ইউপিআই এর 2000 টাকার বেশি দিলেও 18% জিএসটি দিতে হবে। সেইটা কি উনি হিন্দু বলে ছাড় পাবেন? তাই হিন্দু মুসলমানের বিষয় না, আসলে যন্ত্রণার বিষয় হলো 144 কোটি মানুষ যাদেরকে এই সরকার, কেন্দ্রের সরকার ঠকাচ্ছে, এ রাজ্যের সরকার ঠকাচ্ছে। এবং আবারও বলছি, এইটা কোনো অতর্কিত ঘটনা নয়। ওয়াকাফের বিষয়কে সামনে নিয়ে, বিরোধিতাকে সামনে নিয়ে মুর্শিদাবাদের এই ঘটনা ঘটানো হয়েছে, এ বহু পূর্ব পরিকল্পিত। এবং এই পূর্ব পরিকল্পনার ক্ষেত্রে আমি শুধুমাত্র রাজ্যের সরকারকে দোষ দেব না, তার যেমন ইন্টেলিজেন্স ফেলিওর আছে, কেন্দ্রের সরকারের কেউ ছাড়া পাবে না। পারভেজ দা, কোথাও কি মনে হচ্ছে ছাড়া পাবে না? একটু মাথায় রাখবেন, দেশে 26,000 শিক্ষক অশিক্ষক আইন শৃঙ্খলা অবস্থা তৈরি করছে এই রাজ্যে, যাতে এই রাজ্যে 2026-এর নির্বাচনের আগে হিন্দু মুসলমানের পারভেজ দা, এখানে আমরা একটা ছোট্ট প্রশ্ন আপনাদের তো আপনারাও তো আমি আজ বলবো এখানে তো আপনাদের কর্মী মারা গেছে, এই দুজন মারা গেছে কয়েকদিন আগে কোর্টের নির্দেশে যে 26,000 শিক্ষক অশিক্ষক কর্মী চাকরি চলে গেছে, যে রাজ্য সরকারের যে একটা বিশাল বড় মনে হয়েছে যে এই বর্তমান এই বিষয়টাকে ধামাচাপা দিতে ওয়াকআপ প্রতিবাদ কর্মসূচি, বিক্ষোভ কর্মসূচি এমন কিছু একটা সামনে নিয়ে আসো যে মানুষ সেটা ভুলে যাবে, শিক্ষকদের চাকরি চলে যাবে ভুলে যাবে, কোথাও কি সেটা মনে হয়? লড়াই করতে হবে, সেটা করছে না। হিন্দু বলে বলতে পারবেন ঘটনার সঙ্গে এটা যুক্ত নয়। আমি এই কারণেই বলছি, আপনি যদি আজকের সন্দেশখালীর খবর দেখেন তাহলে দেখবেন যে সেখানে ওয়াকাফের বিরুদ্ধে একটি প্রতিবাদ সভা ছিল। সেখানে তৃণমূলের এক নেতা এসে তিনি উগ্র ভাষণ দিতে আরম্ভ করেন এবং সেখান থেকে সমস্ত মানুষ সেটার প্রতিবাদ করে, সেখানে যারা ওয়াকাফের প্রতিবাদে এসেছিল তারা চলে গেছে। ফলে এই ঘটনার সাথে শুধুমাত্র ওয়াকাফের ঘটনা যুক্ত বলে একটি গোষ্ঠীকে দাগিয়ে দেওয়া হচ্ছে, এটা আসলে নির্দিষ্ট রাজনীতির ছক। তাই একদিকে ওয়াকাফের টাকা, ওদিকে অন্যান্য বিভিন্ন ঘটনা, তার থেকে দৃষ্টি সরিয়ে দাও। পশ্চিমবাংলায় চাকরি চুরির যে ঘটনা, দুর্নীতির ঘটনা, তার থেকে এটা সরিয়ে দাও। ফলে এটা নাগপুর থেকে তৈরি হওয়া পরিকল্পনা, যে পরিকল্পনায় কেন্দ্র সরকার এবং রাজ্য সরকার দুজনেই নাগপুর থেকে আপনারা পরিচালিত হন, বেশ তৃণমূল হয় না। কোথাও আরএসএস এর যোগ রয়েছে এখানে বলছি না। এই যে আপনি ধরুন আরএসএস এর যোগ তো আছেই। আরে এই যে কি কোন মুসলমান ছেলেটা মারা গেছিল যার জন্য ইনসাফ চাইলো, আনিস খান মনে আছে? আরে বাবা, বড় বড় ইনসাফ চাইলেন, এবার হিন্দু যেহেতু মারা গেছে এই বেলায় আর ইনসাফ নাই। আসলে আপনারা হচ্ছেন মেকি ধর্ম নিরপেক্ষ। আপনারা হিন্দু মরলে আপনাদের কাছে ঠিক আছে ভাই, হিন্দুটা মরেছে সব ঠিক আছে, মুসলমান মরলে আপনাদের সমস্যা হয়। আর আজকে লক্ষ্মীর ভান্ডারের টাকাটা মুর্শিদাবাদের মহিলাটাও পায়, তাদেরকে কিন্তু ধর আজকে নেই, আজকে ঝাড়খণ্ডে পালিয়ে যেতে বাধ্য হচ্ছে। আপনার ধর্ম নিরপেক্ষতা প্রমাণ করার জন্য আপনার নেতা বিকাশ রঞ্জন ভট্টাচার্য সে প্রকাশ্য দিবালোকে গরুর মাংস খায়। সুতরাং আপনারা হচ্ছেন বেসিক্যালি মেকি ধর্ম নিরপেক্ষতার আড়ালে ফান্ডামেন্টালিস্ট মৌলবাদী জিহাদি শক্তিকে আপনারা প্রশ্রয় দেন। আপনারা হচ্ছে প্রশ্রয়দাতা মেকি ধর্ম নিরপেক্ষতার আড়ালে। আপনারা মেকি ধর্ম নিরপেক্ষতার আড়ালে আপনারা ফান্ডামেন্টালিস্ট মৌলবাদী শক্তিদেরকে আপনারা সময় নেই বেশ আমরা কোনো ধর্ম নিয়ে এখানে আলোচনা করছি না, আমরা একটা বিষয় নিয়ে আলোচনা করছি। সুতরাং হিন্দু মুসলিম বা ধর্মীয় সাম্প্রদায়িকতার কোনো বিষয় যেন সামনে না আসে। না, আমরা সাম্প্রদায়িক সম্প্রীতির কথা বলি, আমরা কোনো ধর্মীয় বিভাজন চাই না। বেশ যদি না সবাই তার বক্তব্য রাখা যেতে পারে। বেশ ভাস্কর দা এটা ঠিক যে মুর্শিদাবাদে কোথাও কি দৃষ্টি ঘুরিয়ে দেওয়ার চেষ্টা, ভাস্কর যেটা বলার চেষ্টা হলো, কোথাও কি দৃষ্টি ঘুরিয়ে দেওয়ার চেষ্টা? 26,000 শিক্ষক অশিক্ষক কর্মীরা চাকরি চলে গেছে, আজকে গ্রুপ সি গ্রুপ ডিরা চাকরি পায়নি, আজকে তৃণমূল ভবনের সামনে তাদের আজকে বিক্ষোভ কর্মসূচি হয়েছে, আপনি শুনেছেন নিশ্চয়ই।
গ্রুপ ডি গ্রুপ সি রা আজকে কয়েক হাজার মানুষ আজকে তৃণমূল ভবনের সামনে ধর্ণা দিয়েছে, কেন? তারা তো চাকরি আজকে বহাল হলো না। কথা হচ্ছে যে শিক্ষা ব্যবস্থাটা ভেঙে ফেলার যে চেষ্টাটা হয়েছিল কে করেছে? প্রার্থীদের, আমি কে বলছি করেছে বলুন না। এটাতে আমরা বলেছিলাম যে যোগ্য যারা শিক্ষক তাদেরকে এইভাবে যাবে না। দাঁড়ান, এবারে একটা জিনিস ঢুকেছে, কিভাবে কি হয়েছে তাহলে তো অনেকটা আলোচনা করতে হয়। বলতে চাইছি যে এটার জন্য যে আইনি লড়াই, সেই লড়াইয়ে যোগ্য প্রার্থীদের পাশে তৃণমূল কংগ্রেস আছে, এই কথাটা বারবার বলা হয়েছিল। তাতে কিন্তু অনেকের মনে হয়েছে যারা সমগ্র প্যানেল যখন চিহ্নিত করা গেল যোগ্য অযোগ্য, তাহলে সমগ্র প্যানেল বাতিল করার জন্য বিকাশ রঞ্জন ভট্টাচার্য সিপিএম এর যে দাবি করতে দেবে না, এইটা কি ছিল? আপনারা চেয়েছিলেন যে সবাই চাকরিটা চলে যাক, গণতান্ত্রিক অধিকার আপনারা কেড়ে নেবেন, এটা তো হয় না। আপনি বলুন যে যখন যোগ্য চিহ্নিত করা গেল, তাহলে যোগ্য চিহ্নিত করা গেছে যখন, আপনারা কখনোই বলেননি, আপনারা বিকাশবাবু বলেছিলেন যে কেউ যদি স্কুলে যায় তার বিরুদ্ধে আদালত অবমাননা কেস করবেন। সুতরাং এখানে আপনি বলুন যে আপনারা এন্টার প্যানেলটা বাতিল করতে চেয়েছিলেন রাজনৈতিক স্বার্থে, এবং এটাকে আপনারা ব্যবহার করতে চেয়েছিলেন, সেটা তো আপনারা চাননি। আপনাদের দেখে নেবেন চাল আর কাগজ যদি আলাদা করা হতো তাহলে কিন্তু আজকে এই 26,000 শিক্ষক অশিক্ষক আজকে তারা জানেন না তাদের আয়ু আর 9 মাস, 31শে ডিসেম্বরের মধ্যে তাদের সমস্ত নিয়োগ শেষ করতে হবে। সেটাই তো বলছি, আমি তো বলছি শিক্ষাক্ষেত্রে দুর্নীতি হয়েছে, শিক্ষা দপ্তর দুর্নীতি করেছে, শিক্ষামন্ত্রী জেলে আছে, তার নিচের লেভেলে শিক্ষা, সেই লড়াইতে কি যোগ্য প্রার্থীর চাকরি না যায়, সেই লড়াইতে কি আছে বিজেপি আছে? কর্তারা আজ সেই লড়াইতে নেই, জেলে রয়েছে, ইনভেস্টিগেশন চলছে। তাহলে কি আপনি পুরো প্রসেসের না, এটা অনেক আলোচনা শেষ করতে, এই আলোচনা থেকে বড় কথা আপনারা কি চাইছেন না যে যোগ্য প্রার্থীদের চাকরিটা বজায় থাকুক? দেখুন, রাজ্যে না একটা বড় অস্থির সময়ের মধ্যে দিয়ে চলছে। আমি জানি না এই 26,000 শিক্ষক অশিক্ষক কর্মীর চাকরির বিষয়ে আর কি হতে পারে, কারণ সুপ্রিম কোর্ট তার চূড়ান্ত রায় জানিয়ে দিয়েছে 31শে ডিসেম্বরের মধ্যে সমস্ত কিছু করতে হবে। তার মধ্যে সরকার কি করবে সেটা দেখার বিষয়, নতুন করে পরীক্ষা দেবে কি দেবে না, কিন্তু চাল আর কাপড় আলাদা করা সম্ভব কিনা সেটাও এখনো পরিষ্কার নয়। তার মাঝে এই ওয়াক অফ সংশোধনী বিল নিয়ে যে প্রতিবাদ কর্মসূচি আজকে বাংলায় যে একটা অশান্তি অস্থির পরিস্থিতি, সেটা কোথাও গিয়ে আমার শেষ হওয়া উচিত আমার মনে হয়, যার কোথাও কোনো রকম ভাবে স্প্রেড না করে। সরকার, রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার যৌথভাবে হাত মিলিয়ে যদি কাজ করে, আমার মনে হয় অবশ্যই আবার শান্তি ফিরবে। আমরাও সেটা চাই। আজও একদম সময় কম, অনুষ্ঠান শেষ করতে হচ্ছে। সমস্ত অতিথি অনেক ধন্যবাদ আমার সঙ্গে থাকার জন্য। আপনারা দেখতে নিউজ টাইম, এনি টাইম, অল দ্য টাইম।